ওকে, আজকে আমরা হচ্ছে এখন পর্যন্ত ওই রেখাকোণ, ত্রিভুজ, পিথাগোরাস, চতুর্ভুজ এইটুকু পর্যন্ত পড়েছি। তো আমাদের এই 3 নম্বরের যে সিলেবাস আছে বিসিএস এ, ইনশাল্লাহ আমরা যা পড়েছি তার মধ্যে থেকে 2 নম্বর ইনশাল্লাহ পাবো, 2 নম্বর পাবো। আর আহ, আমাদের জ্যামিতি সিলেবাস আরো 2টা টপিক বাকি আছে। এর পাশাপাশি আমরা বহুভুজটাও পড়ার চেষ্টা করব। তো আজকে আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। বৃত্ত আজকে থাকবে, পরের ক্লাসে থাকবে, যদি এর দরকার হয় এর পরের ক্লাসে দিব, সমস্যা নেই। তো আমরা প্রথমে হচ্ছে বৃত্ত নিয়ে কথা বলবো। তো বৃত্ত নিয়ে কথা বলতে গিয়ে বৃত্তটা একেবারে সহজ। মানে এখানে একটু ধরতে পারলে হয়, বৃত্তে খুব বেশি ঝামেলা নাই। অর্থাৎ আমাদের ব্যাসার্ধ, ব্যাস, এটা নিয়ে হচ্ছে সব কাজ। তো আমরা একটু ধরে ধরে পড়লে বৃত্তটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা ডিটেলস পড়ছি, সমস্যা নেই। আমাদের আহ বৃত্ত কি এটা সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, তবে আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে বৃত্তের সংজ্ঞাটা যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই, সেটা হচ্ছে যদি আমরা বলি যে একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকে সব সময়, বা একটা একটা বিন্দু আরেকটা বিন্দুকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি চলমান থাকে বা ঘুরতে থাকে, তখন কি তৈরি হবে? একটা বৃত্ত তৈরি হবে। তো বৃত্তটা কিন্তু রেখা থেকে এসেছে। আমরা কিন্তু এখনো রেখাকোণের মধ্যে আছি। আমাদের রেখা যেখানে ছিল সেটা হচ্ছে সরলরেখা, বক্ররেখা। আপনারা পড়েছিলেন তো, সরলরেখার মধ্যেই ত্রিভুজ, চতুর্ভুজ যেগুলো আছে এগুলো সরলরেখার মধ্যে পড়ে। মানে অনেকগুলো সরলরেখা অ্যাড করে আমরা কি করি? এই ত্রিভুজ তৈরি করি, চতুর্ভুজ তৈরি করি। আর এই ত্রিভুজ চতুর্ভুজের বাইরে যেগুলো আছে বৃত্ত, তো বৃত্ত হচ্ছে বক্ররেখা দিয়ে তৈরি হয়। অর্থাৎ একটা রেখাকে যদি আমরা বাঁকাই, তখন হচ্ছে বক্ররেখা হয়। আর আহ, বৃত্ত হচ্ছে বক্ররেখার সবচেয়ে ভালো উদাহরণ। তো এখানে বৃত্তটা কি হবে? একটা আবদ্ধ তল তৈরি করবে। বৃত্তটা একটা আবদ্ধ তল তৈরি করবে, যেহেতু একটা বিন্দু থেকে ঘুরে আরেকটা বিন্দুতে এসে শেষ হচ্ছে। তো এই শুরু থেকে শেষ পর্যন্ত যে জায়গাটা, যে তলটা, সেটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে ধরেন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কালো বিন্দু আছে। এই বিন্দু থেকে এইখানে আরেকটা বিন্দু আছে, আমি ধরে নিলাম এখানে আরেকটা বিন্দু আছে। তো যদি এই দুইটা বিন্দু সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, তাহলে এখানে বৃত্ত তৈরি হবে। এগুলো আমরা সব জানি। তো আমাদের এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা আছে, এই দুইটার বিন্দুর দূরত্ব সবসময় কিন্তু সমান। তাই আমরা যখন বৃত্তের মধ্যে বিভিন্ন ধরনের দেখি, আহ ওই যে ব্যাসার্ধের মানগুলা দেখি, এদিকে যে ব্যাসার্ধ যা হবে এটাও তা হবে, এটাও তা হবে। অর্থাৎ যেহেতু দূরত্ব সবসময় সমান, তার মানে কেন্দ্র থেকে এই অংশগুলো সবসময় সমান। তাই চিত্র আঁকার সময় বৃত্তের মধ্যে যখন আমরা কোনো একটা চিত্র আঁকি, ত্রিভুজ, চতুর্ভুজ আঁকি, জাস্ট কেন্দ্র থেকে যে কোনো একদিকে আঁকলেই হয়। এটা এমন না যে মাঝখানে আঁকতে হবে, ডান আঁকতে হবে, সাইড আঁকতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই বৃত্তের মধ্যে আমরা কি কি পড়বো। আমরা বৃত্তের মধ্যে প্রথমে যেগুলো পড়বো সেটা হচ্ছে বৃত্তের যে, তারপর হচ্ছে পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, এগুলো নিয়ে প্রথম কথা বলবো। তারপর চাপ, এগুলো আসবে। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আহ কেন্দ্রের কথা বলা আছে। যে বিন্দুর যে বিন্দুর চতুর্দিকে যে বক্ররেখাটা ঘুরতে থাকে, ওই বিন্দুটাকে বলা হয় হচ্ছে বৃত্তের কেন্দ্র। অর্থাৎ একটা বিন্দুকে আমরা কেন্দ্র করে আরেকটা বিন্দুকে ঘোরাচ্ছি। তাহলে যে বিন্দুটাকে কেন্দ্র করে অন্য একটা রেখা, বক্ররেখা যে ঘুরে, সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তার মানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আহ বৃত্তের কেন্দ্রটা থেকে যে বক্ররেখার যে দূরত্বটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ। আমি যেটা আঁকলাম এতক্ষণ লাল কালি দিয়ে, বৃত্তের কেন্দ্র থেকে যে বক্ররেখার দূরত্বটা, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। তার মানে এখানে আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে যে বক্ররেখার যে দূরত্বটা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে যে এখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এখানে আরেকটা ভাষায় লেখা আছে, সেটা হচ্ছে দেখেন বলা আছে বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আমরা হচ্ছে পরিধি কি সেটা একটু জেনে নেই। পরিধিটা পরের স্লাইডে আবার আছে, তা একটু বলি। সেটা হচ্ছে আমরা এই যে বক্ররেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম, অথবা একটা বিন্দুকে আমরা ঘুরিয়ে বিন্দুটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, তাহলে এই যেখানে রেখাটা তৈরি হলো, এই যে এই জায়গাটা তৈরি হলো, অর্থাৎ টোটাল যে দূরত্বটা তৈরি হলো, সেটা হচ্ছে পরিধি। সহজ কথায় বললে আমরা ত্রিভুজ চতুর্ভুজে যেটাকে পরিসীমা বলি, ত্রিভুজ চতুর্ভুজে যেটাকে পরিসীমা বলি, যেখানে আমরা বেড়া দিই, মানে আমরা ম্যাথ করেছিলাম। হ্যাঁ, তো চারদিকে যদি আমরা আহ, বাসা হয়, রুম হয়, সেক্ষেত্রে আমরা দেয়াল বলতে পারি। অর্থাৎ চারদিকের যে সীমাটা, সেটাকে আমরা বলি হচ্ছে পরিসীমা। আর এই পরিসীমাটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে নামে ডাকি হচ্ছে পরিধি নামে ডাকি। তার মানে হচ্ছে পরিধি হচ্ছে এখান থেকে শুরু হবে, আবার এটা ঘুরে যেখানে এসে শেষ হবে, এই সবটা দূরত্ব হচ্ছে পরিধি। তো এখন দেখেন, আহ যদি আমরা বলি যে ব্যাসার্ধের কথা বলছিলাম, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এগুলো এমসিকিউ তে থাকতে পারে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে। কতে বললে বেশ, খতে বললে ব্যাসার্ধ, এভাবে করে। তারপর গতে বললো যে, এরকম বিভিন্ন অপশন দিতে পারে।
তাহলে আমরা দেখলাম হচ্ছে ব্যাসার্ধটা কি, এখন আমরা দেখবো হচ্ছে ব্যাসটা কি। তো ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে দুইটার কাছাকাছি জিনিস। সেটা হচ্ছে ব্যাসার্ধকে যদি আমরা ডাবল করি তাহলে আমরা ব্যাস পাই। তো আরো সহজভাবে বললে সেটা হচ্ছে আপনার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আর যদি আমরা পরিধি থেকে পরিধির দূরত্ব নেই কেন্দ্র বরাবর যদি আমরা পরিধি থেকে পরিধির দূরত্ব নেই, যেমন আমরা এখানে এ একটা বিন্দু যদি ধরি, এটা একটা বিন্দু এ, আবার এটা একটা বিন্দু হচ্ছে বি, তাহলে এ আর বি বিন্দু দুইটাই আছে পরিধির উপরে। এখন আমরা যদি এই বি থেকে কেন্দ্র পর্যন্ত আসি তাহলে সেটা হবে ব্যাসার্ধ, কিন্তু বি থেকে যদি আমরা এ পর্যন্ত যাই তখন সেটা হবে ব্যাস। শর্ত হচ্ছে কি হবে, কেন্দ্র বরাবর হতে হবে, অর্থাৎ কেন্দ্র বরাবর হতে হবে। তো আমরা আহ কয়েকটা রেখা দেখি, একসাথে দেখে নেই। এই যে টপিক গুলো এগুলো আবার আসবে, তারপরে যেহেতু প্রাসঙ্গিক আমি একটু বলি। যেমন হচ্ছে আমরা এইখানে যদি আমরা আহ এইটুক দেখি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, কারণ হচ্ছে এটা কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি, এটা দূরত্ব। আবার যদি আমরা এটাকে এইটুক নিয়ে আসি, এইদিকে বাড়াই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে পরিধি থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র বরাবর আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। এখন কথা হচ্ছে যে তাহলে কোনটা? কেন্দ্রের বাইরে আমরা যে কোনো দুইটা বিন্দু যদি পরিধির উপর যোগ করি, যেমন আমি এখানে কেন্দ্রের বাইরে এই বরাবর যোগ করার চেষ্টা করছি, তাহলে এইটা হবে আমাদের যে, অর্থাৎ কেন্দ্রের বাইরে পরিধি থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব। তো কেন্দ্রের ভিতরে হলেও সমস্যা নাই, এটাও যে হবে। অর্থাৎ আমরা পরিধির একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যদি সরাসরি যোগ করে দেই, তাহলে যে রেখাটা আমরা পাবো সেটাই হচ্ছে ব্যাস, সরি যে। অর্থাৎ আমরা যদি এখানে দুইটা বিন্দু যোগ করি, বিন্দু দুইটা কোনটা, পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যোগ করি তাহলে সেটা কি হবে, প্রথমে হবে এটা হচ্ছে যে হবে। আর কোন একটা যে যদি হচ্ছে কেন্দ্র বরাবর যায়, তখন আমরা সেটাকে স্পেশালি বলবো হচ্ছে ব্যাস। তার মানে বলতে পারি যত আহ যে আছে তার মধ্যে একটা যে হলো ব্যাস, কোনটা, যেটা হচ্ছে কেন্দ্র বরাবর যাবে। তার মানে কেন্দ্র বরাবর যে যেটা যাবে সেটাকে আমরা ব্যাস বলতে পারি। আর বাকি কোনোটাকে আহ ব্যাস বলা যাবে না, সেগুলোকে যেই বলতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা আবার দেখবো। তাহলে পরিধি কি এটা আমি বলেছি, তারপরে ব্যাস কি এটা বললাম। তো দেখেন পরিধির কথা এখানে আবার বলা আছে, তাও আমি একটু আগে বলেছিলাম। ওকে, এখানে পরিধি বলা আছে কি, বৃত্তের চতুর্দিকের বেষ্টনীকে পরিধি বলে। অর্থাৎ আমরা যেটাকে পরিসীমা বলি চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে। তো পরিধির যে মাপটা এটা হচ্ছে ধরা হয় 2πr। পরিধির মাপটা ধরা হয় 2πr। ম্যাথ করার সময় হয়তো আমরা এটা কিভাবে আসে এটা আমরা দেখবো, ম্যাথের মধ্যে আছে এগুলা। তো পরিধির পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, যেটা আমরা অলরেডি জেনে ফেলেছি, এগুলো স্লাইড গুলো আমি সাজিয়েছিলাম এভাবে, তো যেগুলো দরকার আমি বলে ফেলেছি। তো আমি বলেছি যে বৃত্তের পরিধির দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে যেটা রেখা পাওয়া যাবে ওই রেখাটাকে আমরা বলবো সংযোজক সরলরেখা। পরিধির দুইটা বিন্দু যদি আমরা যোগ করি সেটাকে আমরা বলবো সংযোজক সরলরেখা। তো এখন হচ্ছে এই যে জেড দৈর্ঘ্যটা এখানে বলা আছে বিভিন্ন রকম হতে পারে, এখানে কিছু সিগনিফিকেন্স আছে, এগুলো আমাদের একটু বুঝতে হবে। তো আমরা যদি হচ্ছে পরিধির দুইটা বিন্দু যোগ করি তাহলে আমরা যে পাই, এটা আমরা দেখলাম। এখন এই বিভিন্ন ধরনের এখানে ঘটনা ঘটতে পারে, যেমন হচ্ছে যদি আমরা কেন্দ্র বরাবর যেটা নেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যেটা সবচেয়ে বড় হবে। বৃত্তের কেন্দ্র বরাবর যে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় হবে, অর্থাৎ কেন্দ্র বরাবর যে যেটা থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে বৃহত্তম যে। আর এখন কেন্দ্র থেকে যত দূরে সরে যাবে, অর্থাৎ যেটা কেন্দ্র থেকে যত দূরে সরে যাবে সেগুলোর দূরত্ব আস্তে আস্তে দৈর্ঘ্যগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা হচ্ছে এখানে পরের স্লাইডে এটা পাবো যে বৃত্তের বেশ হচ্ছে সবচেয়ে বড় যে, এরপরে বাকি যেগুলো আছে সেগুলো কি থাকবে, সেগুলো হচ্ছে আহ যে কেন্দ্রগামী যে যেটা আছে তার থেকে ছোট হবে। তো আমি এখানে চিত্রকে একটু দেখাই। আমি বলতে চাচ্ছি যে বৃত্তের কেন্দ্র বরাবর যে যেটা আছে, আমি যদি এখানে একটা কেন্দ্র নেওয়ার চেষ্টা করি, এটা যদি কেন্দ্র ধরি তাহলে এই বরাবর যদি আমরা কোনো একটা যে আঁকি, অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি আমরা এই পরিধি বরাবর এভাবে যদি আসি, তো এই যে যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ এটা কেন্দ্র বরাবর আছে। তো কেন্দ্র থেকে আমরা যতই আস্তে আস্তে দূরে সরে যাব, কোন দিকে যাব, পরিধির দিকে যাব, সেই যে দৈর্ঘ্যগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। দেখেন এগুলো দৈর্ঘ্যগুলো ছোট হচ্ছে। তো এইটা প্রশ্নে থাকে এই জিনিসটা, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম যে। আর এখান থেকে যতই আমরা হচ্ছে পরিধির দিকে যেতে থাকবো সেক্ষেত্রে কি হবে, যে এগুলা ছোট হতে থাকবে, এগুলা অনেক ছোট, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়।
আর এই যে যেটা আছে এই কেন্দ্রগামী যেটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম যে। আমরা সবাই লিখে নিলাম যে বৃত্তের কেন্দ্রগামী যে যেটা আছে বা হচ্ছে কেন্দ্রগামী যে যেটা আছে সেটা হচ্ছে বা বৃত্তের ব্যাস, ব্যাসকে বলবো হচ্ছে আমরা বৃহত্তম যে, অথবা বলতে পারি বৃত্তের কেন্দ্রগামী যে যেটা সেটা হচ্ছে বৃহত্তম যে, এটাও লিখতে পারি। আবার বলতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম যে, বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম যে। আবার বলতে পারি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যে যেটা আছে সেটা হচ্ছে বৃহত্তম। তার মানে হচ্ছে এরকম প্রশ্ন পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে যদি হচ্ছে পরিধির দিকে যেগুলো সরতে থাকে, ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে যেটা হবে যে দৈর্ঘ্যটা কমতে থাকবে আস্তে আস্তে। কেন্দ্র থেকে পরিধির দিকে যেতে থাকলে যেগুলো আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। সেটা যে কোনো একদিকে হতে পারে, এদিকে হতে পারে, আবার এইদিকে হতে পারে। তো এরপর আমরা দেখবো হচ্ছে চাপ। তো চাপ আসলে তেমন কিছুই না, যদি আমরা হচ্ছে বৃত্তের পরিধি থেকে একটা অংশ কেটে নেই তাহলে কি পাওয়া যাবে, চাপ পাওয়া যাবে। তো এখানে বলা আছে যে পরিধির যে কোনো একটা অংশ যদি আমরা কেটে নেই বা পরিধির কোনো একটা অংশ বিশেষ যদি আমরা নেই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে চাপ বা হচ্ছে বৃত্তচাপ। বৃত্ত থেকে যেহেতু কেটে নিচ্ছি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। তো এখন হচ্ছে আহ দেখেন আমরা হচ্ছে একটু চাপটা দেখার চেষ্টা করি। আপনারা একটু লিখে দিতে পারেন যে বৃত্তের পরিধির যে কোনো অংশ থেকে যদি আমরা কোনো একটা অংশ কেটে নেই বা পরিধির অংশ বিশেষকে আমরা বলবো হচ্ছে চাপ। বৃত্তের পরিধি থেকে যে কোনো একটা অংশ যদি আমরা কেটে নেই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে চাপ। তো চাপটা হচ্ছে আমি একটু দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিধি দেওয়া আছে। তো আমি যদি এখানে আঁকার চেষ্টা করি চাপটা, চাপটা তেমন কিছুই না। আমি যদি কেন পড়বো, এটার সিগনিফিকেন্স হচ্ছে যখন আমরা চাপের কথা বলবো তখন এখানে একটা কোণ তৈরি হবে, একটা কোণ আসবে। অর্থাৎ এখানে চাপটা যে দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা আছে, আমরা যদি এখান থেকে একটা কোণ তৈরি করার চেষ্টা করি তাহলে যেটা হবে এরকম হবে। ধরেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমি হচ্ছে কেন্দ্র থেকে এই চাপের চাপের একটা অংশের সাথে কানেক্ট করলাম, আবার এখানেও কেন্দ্র থেকে একটা অংশ কানেক্ট করলাম। তাহলে বৃত্তের চাপ যেটা হয় সেটা সবসময় কি করবে, বৃত্তের সাথে একটা কোণ তৈরি করবে। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স, এটা আমাদের কাজে লাগবে। তাহলে বৃত্তের চাপ যেটা আছে, বৃত্তের চাপ বা বৃত্তচাপ সেটা কি করে, সবসময় কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করবে। আর এই কোণটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন হচ্ছে এই যে বৃত্তের চাপ আমরা যেটা বললাম, এই বৃত্তের চাপ কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করলো, কোণ তৈরি করার সাথে সাথে এই অংশটা একটা আবদ্ধ অংশ হয়ে গেল। অর্থাৎ প্রথমে আমরা শুধু হচ্ছে বৃত্ত চাপ নিয়েছিলাম, মানে একটা দৈর্ঘ্য নিয়েছিলাম। দৈর্ঘ্য নেওয়ার পরে আমরা কি করলাম, বৃত্তের যে কোণ আছে তার সাথে এই অংশটা যোগ করে দিলাম। যার ফলে এটা একটা আবদ্ধ অংশ হয়ে গেল। আর যেখানে আবদ্ধ অংশ আছে সেখানে মনে রাখতে হবে কি হবে, একটা ক্ষেত্রফল থাকবে। যেখানে আবদ্ধ অংশ থাকবে সেটাকে, সেখানে কি থাকবে, একটা ক্ষেত্রফল থাকবে। তো এই যে আপনার একটা অংশ তৈরি হয়ে গেল, এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্তকলা। এটাকে আমরা বলতে পারি কি, বৃত্তকলা। তাহলে বৃত্তকলার মধ্যে কি কি থাকে দেখেন, বৃত্তের হচ্ছে যদি আমরা দুইটা ব্যাসার্ধের মধ্যবর্তী যে অঞ্চলটা, বৃত্তের দুইটা ব্যাসার্ধ, এটার যে মধ্যবর্তী অংশ অর্থাৎ বৃত্তের দুইটা ব্যাসার্ধ, এটা হচ্ছে চাপের সাথে যে অংশটা তৈরি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তকলা। তাহলে এখানে আমরা আমরা যদি হচ্ছে আরেকটা স্লাইড নেই। আচ্ছা, ফিক্সড হয়ে গেছে, আমি পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে হচ্ছে আহ বৃত্তকলাটা একটু দেখি আমরা। বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং সংশ্লিষ্ট বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ খণ্ডিত অংশকে বৃত্তকলা বলে। দেখেন কি বলা আছে, বৃত্তের দুইটি ব্যাসার্ধ, বলা আছে বৃত্তের দুইটি ব্যাসার্ধ, আর বলা আছে সংশ্লিষ্ট বৃত্তচাপ দ্বারা। তাহলে আমরা চিত্রে এখনই দেখলাম সেটা হচ্ছে আপনার বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেটার সাথে যদি আমরা হচ্ছে দুইটা ব্যাসার্ধের সাথে যদি আমরা চাপের অংশটাকে যোগ করি তাহলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হবে, মানে একটা সীমাবদ্ধ অংশ তৈরি হবে। সীমাবদ্ধ অংশ মানে হচ্ছে একটা আবদ্ধ অংশ। আর আবদ্ধ অংশ যেখানেই থাকবে সেখানে কি তৈরি হবে, একটা বৃত্তকলা তৈরি হবে। পরবর্তীতে আমরা ম্যাথ করার সময় এটার ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখবো, আপাতত দেখছি না। তার মানে হচ্ছে বৃত্তের চাপ, চাপ থেকে আসবে হচ্ছে কি বৃত্তকলা আসবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরপর আমরা দেখবো হচ্ছে ছেদক আর হচ্ছে স্পর্শক। তো এটা দেখার আগে আমরা জাস্ট এতক্ষণ যা যা দেখলাম সবগুলো সামারি করার চেষ্টা করি। তো
তো দেখেন এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে একটা চিত্রের মধ্যে প্রায় সবগুলো বিষয় দেয়া আছে। আমরা দেখুন যা পড়েছি এই প্রায় সবগুলো জিনিস এখানে আছে। তো দেখেন আপনারা বুঝতে পারেন কিনা? ১ম এ যেটা ছিল সেটা হচ্ছে এখানে আমরা একটা বৃত্ত নিয়েছি ফার্স্ট এ। তাহলে এখানে কালো অংশটা এটা হচ্ছে সেন্টার। তারপর হচ্ছে আপনার এই যে এই অংশটা হচ্ছে রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। অর্ধেক, অর্ধেক করে আমরা বলতে পারি এটা হচ্ছে রেডিয়াস। আর যদি আমরা হচ্ছে ডাবল রেডিয়াস নিই অর্থাৎ বৃত্তের এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত কেন্দ্র বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়ামিটার বা হচ্ছে ব্যাস বলবো। তো এটাকে ব্যাস বলার পরে তারপর থাকবে হচ্ছে আপনার যে থাকবে, যে হচ্ছে পরিধির যেকোনো ২ টা অংশ যোগ করলে হবে। এটাও হতে পারে। আবার এই যে ব্যাস নিলাম আমরা, এই ব্যাসটাও কি হতে পারে? যে হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এই বাইরের যে অংশটা এটা হচ্ছে পরিধি বা সার্কামফারেন্স। আমরা স্পর্শকটা এখন দেখব। স্পর্শক হচ্ছে আপনার বৃত্তের যেকোনো একটা বিন্দুতে যদি আমরা কোনো একটা সরলরেখা টানি, বৃত্তের যেকোনো একটা বিন্দুতে যদি আমরা একটা সরলরেখা টানি তখন সেটা হবে একটা স্পর্শক। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই তো এগুলাই, অর্থাৎ আমরা এতক্ষণ যা দেখলাম তার একটা সামারি এখানে এই ফিগারটাতে দেওয়া আছে। তো এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার আ স্পর্শকের কথা বলছিলাম। তো এই স্পর্শক হচ্ছে যদি আমরা হচ্ছে বৃত্তের কোনো একটা স্পর্শ বিন্দুতে যদি কোনো একটা রেখা টানি তাহলে সেটা কি হবে? একটা স্পর্শক হবে। স্পর্শকটা হচ্ছে এখানে আছে। ওকে। দেখেন এইখানে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা বলছি হচ্ছে যে বৃত্তের কোনো একটা বিন্দুতে মাত্র একটা স্পর্শক আঁকা সম্ভব। বৃত্তের কোনো একটা বিন্দুতে মাত্র একটা স্পর্শক আঁকা সম্ভব। অর্থাৎ আমরা যদি এইখানের ছবিটা দেখি দেখেন, এখানে আমরা ২ টা জিনিস দেখছি। একটা হচ্ছে স্পর্শক, আরেকটা হচ্ছে ছেদক। তো স্পর্শক হচ্ছে বৃত্তের বাইরে বা হচ্ছে বৃত্তের সাথে লাগোয়া একটা অংশ। এখানে একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। তো বৃত্তের কোনো একটা বিন্দুতে অন্য একটা রেখা আমরা নিয়ে আসলাম। তো বৃত্তের কোনো একটা বিন্দুতে আমরা অন্য যে একটা রেখা নিয়ে আসলাম, সেটাকে আমরা বলছি একটা স্পর্শক। তো ছেদকটা কি তাহলে? স্পর্শক হচ্ছে বৃত্তের বৃত্তের বাইরে থাকবে, অর্থাৎ বৃত্তকে কেটে যাবে না বা হচ্ছে বৃত্তের উপর দিয়ে যাবে না, বৃত্তের পাশ দিয়ে যাবে। বৃত্তের পাশ দিয়ে যাবে কিন্তু টাচ করে যাবে। এবং হচ্ছে সে একটা বিন্দুতে শুধু একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে। আর ছেদক হচ্ছে সে ২ টা বিন্দুতে স্পর্শ করবে। যখন হচ্ছে ২ টা বিন্দুতে স্পর্শ করবে তখন এটাকে আমরা বলি ছেদ করা। তখন সেটা হয়ে যাবে ছেদক। কি বললাম? যে বৃত্তের স্পর্শক হচ্ছে শুধু একটা বিন্দুতে সে হচ্ছে টাচ করবে, আর ছেদক হচ্ছে ২ টা বিন্দুতে টাচ করবে। এবং ২ টা বিন্দুতে যখন টাচ করবে তখন সেটা আর স্পর্শক থাকবে না, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ছেদক। তখন সেটা আর স্পর্শক থাকবে না, তখন সেটা হয়ে যাবে ছেদক। এখন এই স্পর্শক যেটা আছে, তো সেটার হচ্ছে একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে আপনার যদি বৃত্তের কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক আঁকি, যদি যেকোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকি, সেটা হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা আমি বুঝিয়ে দিব, আপনারা এটা লিখে নেন, এটা অনেক ইম্পর্টেন্ট। বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে বৃত্তের পরিধির উপর আপনি যেকোনো একটা জায়গায় স্পর্শক নিলেন, নেওয়ার পরে যে আমরা স্পর্শকটা পাবো, স্পর্শকটা হবে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে। বৃত্তের মধ্যে ব্যাসার্ধ তো অসংখ্য, অভাব নাই। আপনি যেকোনো দিক থেকে ব্যাসার্ধ নিতে পারবেন। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা আপনি নিলেই ব্যাসার্ধ হয়ে যাবে। এখন বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে মানে কেন্দ্র থেকে যে একটা ব্যাসার্ধ যাবে, কোথায় যাবে? স্পর্শ বিন্দুতে। সেখানে একটা ৯০ ডিগ্রি কোণ তৈরি হবে। এটা দিয়ে আমরা ম্যাথের সময় এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা সবাই লিখে নিলে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি। বলা আছে বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তো দেখেন আমি যদি এটাকে ধরি, এটা একটা স্পর্শক, এখানে এডি যদি একটা ধরি স্পর্শক, স্পর্শক ধরলে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটা লম্ব নিতে পারি। কিভাবে নিতে পারি? আমি যদি ধরে নেই এইটা হচ্ছে আপনার কেন্দ্র। ধরে নিলাম এটা হচ্ছে তার বৃত্তটার কেন্দ্র। এটা ধরে নিলাম। একটু বড় করে নিচ্ছি কেন্দ্রটা। ওকে। আমি ধরলাম হচ্ছে এখানে একটা কেন্দ্র আছে। এটা ধরেন একটা কেন্দ্র। বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো এখন আমরা কি করব? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুকে আমি একটা ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ আমি এখান থেকে এভাবে নিতে পারতাম, এভাবে নিতে পারতাম, এভাবে নিতে পারতাম। মানে যেকোনো ভাবে আমি নিতে পারতাম। কিন্তু আমরা এভাবে নিব না। আমরা নিব কোথায়? আমরা নিব হচ্ছে স্পর্শ বিন্দুগামী। আমরা নিব হচ্ছে স্পর্শ বিন্দু বরাবর। তো আমি যদি এখান থেকে স্পর্শ বিন্দুর দিকে হচ্ছে একটা রেখা টানার চেষ্টা করি, তাহলে এটা কি করবে? স্পর্শ বিন্দুতে একটা ৯০ ডিগ্রি কোণ তৈরি করবে। মানে ঠিক এই জায়গাটাতে এখানে কি করবে? একটা ৯০ ডিগ্রি কোণ তৈরি হবে, অথবা আমরা এপাশেও রাখতে পারি। এদিকে একটা ৯০ ডিগ্রি কোণ তৈরি করবে। এটার সিগনিফিকেন্সটা আমাদের পরে ম্যাথে কাজে লাগবে। তো আমরা বলতে পারি কি বৃত্তের
স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ অনেকগুলো আছে, তার মধ্যে আমরা একটা ব্যাসার্ধের নাম দিলাম স্পর্শ বিন্দুগামী। এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে সেইটা সবসময় কি হবে, স্পর্শকের উপর লম্ব হবে, সেটা সবসময় স্পর্শকের উপর লম্ব হবে। তো এটা আমরা সবাই লিখে নেই, এটা অনেক কাজে দিবে আমাদের। আর ছেদকের যে বিষয়টা, ছেদক নিয়ে এখানে আর তেমন কিছু বলার নাই। ছেদকের বিষয়টা হচ্ছে ছেদকটা কি করবে, বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করবে, বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করবে। তো আমরা হচ্ছে স্পর্শক আর ছেদক এটার পার্থক্যটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদেরকে স্পর্শক আর ছেদক এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই অংশটা দেখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পরিহিস্থ কোণ বা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এইখানে আমরা তিন ধরনের কোণের কথা বলবো, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো পরিধিস্থ কোণ দেখে নাম শুনে বোঝা যাচ্ছে পরিধিস্থ কোণ মানে হচ্ছে পরিধির সাথে কানেক্টেড, অর্থাৎ পরিধি এখানে থাকবে। তো আমরা যদি বলি হচ্ছে আপনার পরিধির কথা, যদি বলি যে বৃত্তের যদি একটা বৃত্ত আমরা চিন্তা করি, তো বৃত্তের পরিধির সাথে যদি আমরা একটা কোণ তৈরি করতে পারি সেটা হয়ে যাবে পরিধিস্থ কোণ। তো এটা আমরা যদি এঁকে দেখার চেষ্টা করি, যদি আমি একটু আঁকার চেষ্টা করি, তবে একটু লাইনটা একটু পড়ে নেন। সেটা হচ্ছে বৃত্তের, এখানে বলা আছে বৃত্তের দুইটি জের দুই প্রান্তে পরিধির উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে পরিধির উপর যে কোণ উৎপন্ন হয় তাকে পরিধিস্থ কোণ বলে। আমি হচ্ছে একটা এখানে ফিগার নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে ছবিটা নিচ্ছি। আচ্ছা, বলা আছে বৃত্তের দুইটি জের দুই প্রান্তে। তাহলে এখন বৃত্তের দুইটি জে বলতে আমরা যদি এখান থেকে কতগুলো জে আঁকি, তো এই দুইটা জে যদি হচ্ছে আপনার পরিধির কোন একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে কি হবে, সেখানে একটা পরিধিস্থ কোণ তৈরি হবে। তা আমি যদি এখানে পরিধিস্থ কোণ আঁকি তাহলে এরকম দাঁড়াবে। আমি ধরেন এটা একটা জে নিলাম এখান থেকে, এটা একটা জে নিলাম, নিলাম, আবার আরেকটা জে নিলাম হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। তাহলে নিলে যেটা হলো, এইখানে একটা কোণ তৈরি হবে। কোথায় কোণ তৈরি হবে, এই জায়গাটাতে একটা কোণ তৈরি হবে। তো এই কোণটা কোথায় আছে, পরিধির সাথে উৎপন্ন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো যে পরিধিস্থ কোণ। আবার যদি আমি হচ্ছে আরো আরো কয়েকটা জে নেওয়ার চেষ্টা করি, আমি যদি এখানে আরেকটা জে নিতে পারি, এখানে নিলাম, তারপর হচ্ছে আমি এখানে আবার একটা জে নিলাম, দেখেন দুইটা জে কোথায় আছে, পরিধির সাথে আছে। তাহলে আমরা বলতে পারবো যে এখানেও একটা কি হলো, পরিধিস্থ কোণ তৈরি হলো। তার মানে হচ্ছে এখান থেকে যে কোনো বৃত্ত থেকে যদি আমরা যে কোনো দুইটা জে নেই এবং যে দুইটা যদি হচ্ছে পরিধির উপর মিলিত হয়, তাহলে পরিধির উপর একটা কোণ তৈরি করে। আর এই কোণটাকে আমরা বলি হচ্ছে পরিধিস্থ কোণ বা হচ্ছে বৃত্তস্থ কোণ। পরিধিস্থ কোণ বা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এরা হচ্ছে সমার্থক, অর্থাৎ পরিধিস্থ কোণের অপর নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, বা আমরা বলতে পারি বৃত্তস্থ কোণের অপর নাম হচ্ছে পরিধিস্থ কোণ। তো পরিধিস্থ কোণ দেখলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ হচ্ছে পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইটা হচ্ছে সম্পর্কিত। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার পরিধিস্থ কোণের পরে দেখবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এখানে আছে, কেন্দ্রস্থ কোণ। এখানে বলা আছে যে বৃত্তের দুইটি ব্যাসার্ধ কর্তৃক বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। অর্থাৎ বৃত্তের দুইটা ব্যাসার্ধ দিয়ে যে কোণটা তৈরি হবে, কোথায় তৈরি হবে, কেন্দ্রে তৈরি হবে। আগে আমরা বলেছিলাম দুইটা জে এর কথা, তাহলে এই জিনিসটা আমাদের নোট করে রাখতে হবে। সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তৈরি করার সময় এখানে কাজ করে হচ্ছে ব্যাসার্ধ, আর বৃত্তস্থ কোণ তৈরি করার সময় কাজ করে হচ্ছে জে, এটা মনে রাখতে হবে। তো আমরা যদি এখানে একটা বৃত্ত নেই, তাহলে আমরা হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণটা দেখতে পারবো। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ থেকে পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে আমি একটা বৃত্ত নিলাম, আমি যদি এখানে কেন্দ্রস্থ কোণ আঁকার চেষ্টা করি, কেন্দ্রস্থ কোণ আমরা জাস্ট কেন্দ্রটাকে রেখে বাকি আপনি অনেকভাবে আঁকতে পারবেন। ধরেন আমি যদি এখানে কেন্দ্র ধরি, আমি কেন্দ্র থেকে কি করলাম, এখানে একটা ব্যাসার্ধ নিলাম। আমরা জানি কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। আবার এখানে কেন্দ্র থেকে কি করলাম, আমরা হচ্ছে এখানে একটা ব্যাসার্ধ নিলাম। তাহলে দেখেন এখানে কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি হলো, কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি হলো সেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই যে কোণটা। এখন এই কেন্দ্রস্থ কোণ যখন আমি আঁকলাম, সেখানে খেয়াল করে দেখেন একটা চাপ তৈরি হয়েছে, কোথায়, এই যে এখানে একটা চাপ তৈরি হয়েছে, এটা একটা, আর এখানের এই যে দৈর্ঘ্যটা এখান থেকে শুরু করে এখানে যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা বলছি একটা চাপ। তো আমরা একটু আগে দেখেছিলাম কোণ, বৃত্তস্থ কোণ।
তো আমি যদি হচ্ছে সেটাতে একটু ব্যাক যাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ২ টা আমরা একসাথে একটু দেখবো এখন। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা একসাথে দেখবো। দেখেন আমাদের পরের চিত্রে কি বলা আছে? পরের চিত্রে আমরা আ এখানে দেখছি হচ্ছে আপনার একটা চিত্রের মধ্যে হচ্ছে কেন্দ্রস্থ কোণ সরি এখানে একটা ইয়ের মধ্যে আ একটা চিত্রের মধ্যে কতগুলো বৃত্তস্থ কোণ আছে। এটা না একটা চিত্র ছিল। তো এই চিত্রটা একটু দেখেন সবাই ভালো করে। আমরা এখানে বিভিন্নভাবে এঁকেছি। তা আমি যদি এখানে এখানে একটা কোণ নেই। এখানে একটা কোণ নিলাম। সেই কোণটার নাম হচ্ছে ACB অথবা BCA। নিলে এখানের যে কোণটা আমি পেলাম, তো এই কোণটাকে আমি বলছি হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল। আবার এইখানে যে কোণটা দেখেন, এখানের কোণটা হচ্ছে কেন্দ্রের সাথে নাই, এই কোণটা আছে হচ্ছে বৃত্তের সাথে। যেহেতু এখানে বৃত্তের সাথে আছে তাহলে এটাকে আমি বলব হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার এইখানে দেখেন কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ২ টাই আছে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ২ টাই আছে। তো ২ টা থাকার কারণে আমরা হচ্ছে এখানে দেখলাম একসাথে দেখেন ২ টা কোথায় আছে? এখানে কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা বৃত্তের সাথে কোণ তৈরি হচ্ছে। তাহলে এখানে বৃত্তের সাথে আর কেন্দ্রের সাথে যে ২ টা কোণ তৈরি হলো, ২ টার মধ্যে একটা কমন বিষয় দেখেন ২ টা একই চাপের উপর আছে। ২ টা একই চাপের উপর আছে, ২ টার চাপ সেইম। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত যে আ ইয়ে থাকবে, একই চাপের উপর অবস্থিত যে কেন্দ্রস্থ কোণগুলা থাকবে বা একই চাপের উপর অবস্থিত যে বৃত্তস্থ কোণগুলো থাকবে সেটার মধ্যে একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে? আমাদের এই ৪০ মিনিট শেষ হয়ে যাচ্ছে। আমরা ৪ টা